নমস্কার। দেখুন, বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে উদ্বাস্তুদের ঢল নেমেছিল। আমাদের এলাকায় যে জমি ৩-৪ হাজার টাকায় বিক্রি হতো, সেটা হঠাৎ করে ৩০ থেকে ৫০ হাজারে চলে গেছে। তো আবার শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলো ওপার বাংলাদেশে, আবার কিছু মানুষ চলেও গেল। হ্যাঁ, তারপর থেকে খুব সামান্য মানুষ হয়তো আসতেন, খুব কম ছিল। তো যাদের অর্থ ছিল তারা এদিক ওদিক করে রেশন কার্ড ইত্যাদি করে নিয়েছিল, বা কেউ কেউ ভোটার কার্ডও করেছে। কিন্তু যারা দরিদ্র তারা পারেনি, কারণ কিছু দিয়ে তো কাজ করতে হয়েছে, এটা সেটা কোনো স্কুল সার্টিফিকেট ইত্যাদি জোগাড় করতে হয়েছে। পরবর্তীতে যখন আমি খুব মানে পাগলের মতন বলি সমাজকর্মী হিসেবে কাজ করছি, আমি প্রচুর মানুষের নাম ভোটার লিস্ট, রেশন কার্ড ইত্যাদিতে আমি করে দিয়েছি। অবশ্যই মানে জেলা আধিকারিকদের মাধ্যমে তাদেরকে বোঝাতে পেরেছিলাম, বুঝিয়ে করে দিয়েছিলাম। অত্যন্ত আমি তাদের সহযোগিতা পেয়েছি। তারা এখনও বিদ্যমান, এখনও আছে, হয়তো অন্য জেলায় আছে। তো আমার বক্তব্য হচ্ছে, যেহেতু এসআইআর পর্বটি বর্তমান যে কেন্দ্রীয় সরকার তাদের সময়ে হচ্ছে, কেন্দ্রীয় সরকারের সময়ে, এই সরকারের উচিত ছিল, যেটা আমি কেন্দ্রীয় সরকারের বহু কাজে খুব প্রশংসা করি, কোনো মানে এটা ওই নিন্দুকদের মতন এই খারাপ ওইভাবে আমি করি না। আমি সাদাকে সাদা, কালোকে কালো বলা মানুষ, কালো চশমা, ঠিক আছে। ওই একটা কালো ড্রেসও পরেছিলাম, ওটা দেখছি একটু অন্যরকম হয়ে গেল, তাই একটু খুলে দিলাম। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে, এসআইআরে 1 নম্বরে রাখা উচিত ছিল রেশন কার্ড। 2য় নম্বরে যেগুলো রেখেছে সেগুলো সম্মান জানিয়েই বলছি আমি, যেই অপশনগুলো রয়েছে, ঠিক আছে। দ্বিতীয়, যেটা বর্তমান সরকারের সময় যে জিনিসগুলো হয়েছে, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট, জনধন যোজনা, এই বইটাকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। এই সরকারের সময় উজালা গ্যাস সাপ্লাই হয়েছে, সেটাকেও গ্রহণযোগ্য হিসেবে, নথি হিসেবে রাখা উচিত ছিল। এবং এই যে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট বা যে অটল যোজনায় বিভিন্ন পেনশন প্রকল্প, তারপরে আপনার জীবন বিমা, এই নথিগুলোকেও এসআইআরে রাখা উচিত ছিল, একেবারে উচিত ছিল। আরও আমি গুছিয়ে তো বলতে পারি না, এটা হচ্ছে আমার দোষ, বা আরও এই ধরনের অনেক ডকুমেন্টস এখানে রাখা উচিত ছিল, তাহলে এত বিভ্রান্তি হতো না। আপনি যেখানে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটকে অগ্রাধিকার দিলেন, আরে সেটা তো 2011-র পরে অনেক করেছে, বা 2 মাস, এসআইআরের 4 মাস আগেও হয়েছে। সেই সার্টিফিকেটের জন্য কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 1987 সালের পূর্বের ডকুমেন্টস বলা হয়েছে। তো অনেক দরিদ্র মানুষ, আমি বিশেষ করে দরিদ্র মানুষগুলোর জন্য বেশি চিন্তিত। যাদের অর্থ আছে তারা অর্থ দিয়ে অনেক কিছু করতে পারে, কিন্তু এই মানুষগুলো পারে না। আমি নিজে ব্যক্তিগতভাবে চাই, যেটা বাবা সাহেব আম্বেদকরও বলেছিলেন, সংবিধানে যে লিখে দিয়ে গেছিলেন, এসসি এসটি বা তাদের সুযোগ সুবিধার বিষয়ে 10 বৎসর পরে মূল্যায়ন করবার জন্য। কিন্তু রাজনীতির যে কারবারি একাংশ, তাদের চিন্তাভাবনা অন্যদিকে। আজকে স্বাধীনতার ৭৯তম বর্ষ, এখনও পর্যন্ত মূল্যায়ন করা হলো না। আবার যারা এই সার্টিফিকেটের জন্য অনেক অনেক দূর অগ্রসর হয়ে গেছে, তাদের সাথেও একদম, যে মাসে 1000 টাকা রোজগার করে, তার সাথে একই রকম সুযোগ সুবিধা কেন থাকবে? উচিত নয় থাকা। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে পরে আমি আরেকদিন আলোচনা করব। এখন অবশ্যই এই বিষয়টা একেবারে সর্বসম্প্রদায়ের প্রান্তিক দরিদ্র মানুষগুলোর কথা চিন্তা করা উচিত। বর্তমানে এই কোঠা, এইসব বিষয়গুলো আর থাকা উচিত নয়, কারণ আমাদের ভুলে গেলে চলবে না।
আজকে ভারত স্বাধীন হয়েছে ৭৯ বৎসর হয়ে গেল। তারপরে এই বিষয়গুলোকে এখনো পর্যন্ত গুরুত্ব দিতে হবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি না। একসময় প্রচুর সার্টিফিকেট আমি করে দিয়েছি, এসটি সার্টিফিকেট। আর এসটি সার্টিফিকেট পেতে গেলে এফিডেভিট ইত্যাদি কত জোর ঝামেলা করতে হয় তাদের। তাদের নামেই তো যথেষ্ট, এক্কা, সোরেন, টিগ্গা, মুর্মু, হ্যাঁ, টুডু, তাদের পদবিটাই তাদের আদিবাসী বা ভারতের মূলবাসী পরিচয় যথেষ্ট। আমি সার্টিফিকেট ক্যাম্প করেছিলাম হুগলি জেলায় ক্যাম্প। তখন ডিস্ট্রিক্ট অফিসার ছিলেন এই অনগ্রসর কল্যাণ দপ্তরের শক্তিপদ কুণ্ডু মহোদয়। তিনি এসডিও সাহেবের সাথে কথা বলে অ্যাফিডেভিটটাও রদ করে দিয়েছেন। অনেক কিছু করেছি, এতদিন পর্যন্ত আমি এই প্রকাশ্যে সেইভাবে কিছু বলিনি, কিন্তু বলতে হবে, না বললে হবে না। আমি ধর্মের সম্প্রদায়ের কাজ করেছি, তবে বেশি কাজ করতে হয়েছে আমাকে মুসলিমের এখনও কত দরিদ্র মানুষ আছে। ডায়মন্ড হারবার ওইদিকে গিয়ে দেখবেন আপনারা, কত মেয়েরা ওখান থেকে পাচার হয়ে যাচ্ছে, এখনও পাচার হচ্ছে। মাঝে আমার আলোচনা হচ্ছিল মন্দির বাজার এলাকার যিনি বিধায়ক জয়দেব হালদার মহোদয়, ভালো মানুষ, খারাপ না, হ্যাঁ, ওখানে একটি মুসলিম মেয়েকে অন্যায়ভাবে 17 বছর বয়স যে তাকে ঘুমে আটক করে রেখেছিল, তার একটা বিবাহের খবর পেয়ে শুধু। কিন্তু এখন শুনতে পাচ্ছি অভিন্ন দেওয়ানি বিধি। এই অভিন্ন দেওয়ানি বিধিতেও কাজ চলে ভারতে অধিকাংশ। কজন মুসলিম তাদের শরীয়তি আইন নেয়? আপনারা বিভিন্ন আদালতে গিয়ে দেখবেন মুসলিম সম্প্রদায়ের বেশি মানুষ আদালতে ঘোরে। অথচ তারা যদি শরীয়তি আইনে গেলে ঘুরতে হতো না ততটা। শরীয়তি আইন মুসলিমরা অতটা ঘুরে যায় না, বেশিরভাগ জেনারেল, অর্থাৎ ওই অভিন্ন দেওয়ানি বিধি যেটা বলতে চাইছেন সেইভাবেই তারা আদালতে যান। সেই মেয়েটিকে আমি উদ্ধার করি সেখান থেকে।